প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। শ্রুতি পথিকে আপনাকে স্বাগতম। একটা সময় বই ছিল মানুষের বিনোদনের চাহিদা মেটানোর প্রথম ও প্রধান মাধ্যম। কালের বিবর্তনে এবং প্রযুক্তির কল্যাণে বইয়ের জায়গা দখল করেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ আরও বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম। কিন্তু বইয়ের পাতায় ডুব দেওয়ার অনুভূতি এখনও হারায়নি। সেই অনুভূতিকে ধরে রাখতেই শ্রুতিপথিক। কাজের ফাঁকে, অবসর সময় কিংবা চলতি পথে শুনুন শ্রুতিপথিক। শ্রুতিপথিকের আয়োজনে আজকে রয়েছে হুমায়ুন আহমেদের রচিত গল্প নীল অপরাজিতা, কণ্ঠে আমি ইরা। তিনি ট্রেন থেকে নামলেন দুপুরবেলা। দুপুর বলে বোঝার কোনো উপায় নেই। চারদিক অন্ধকার হয়ে আছে, আকাশ মেঘে মেঘে কালো। বৃষ্টি এখনো নামেনি, তবে যে কোনো মুহূর্তে নামবে বলে মনে হয়। আষাঢ় মাসে বৃষ্টি বাদলার কোনো ঠিক নেই। এই বৃষ্টি, এই রোদ। ময়মনসিংহ থেকে যখন ট্রেন ছাড়ল তখন আকাশ ছিল পরিষ্কার। জানালার ওপাশে ঝকঝকে রোদ। 3 ঘন্টা ট্রেনে কাটিয়ে ময়মনসিংহ থেকে এসেছেন ঠাকুরকোনা নামের স্টেশনে। কত দূর হবে? 40-45 মাইল। এই অল্প দূরেই আকাশের এমন অবস্থা, নাকি মেঘে মেঘে ময়মনসিংহ শহরও এখন ঢেকে গেছে। ট্রেন ছেড়ে যাবার পর তার মনে হলো ঠিক স্টেশনে নেমেছেন তো। স্টেশনের নাম পড়েননি। পাশে বসা এক ভদ্রলোক বললেন, এটাই ঠাকুরকোনা, নামেন নামেন। তিনি অতি ব্যস্ত হয়ে জানলা দিয়ে সুটকেস, বেতের ঝুড়ি, হ্যান্ডব্যাগ নামিয়ে দিলেন। তার ব্যস্ততার কারণ অবশ্যই সঙ্গে সঙ্গে বোঝা গেল। এখানে ট্রেন 1 মিনিটের জন্য থামে। জিনিসপত্র সব নামানোর আগেই ট্রেন ছেড়ে দিল। 2টি পানির বোতল ছিল, একটি নামানো হলো, অন্যটি রয়ে গেল সিটের নিচে। সালাম আলাইকুম, আপনি কি শওকত সাহেব? তিনি জবাব দিলেন না। অসম্ভব রোগা এবং আষাঢ় মাসের গরমে কালো কোট পরা লোকটির দিকে তাকিয়ে হাসলেন। স্যার, আমার নাম মোফাজ্জল করিম। আমি ময়নাতলা হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। মোফাজ্জল করিম সাহেব 2টো হাত বাড়িয়ে দিলেন। মনে হচ্ছে হ্যান্ডশেক জাতীয় প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে চান। মফস্বলের লোকজন হ্যান্ডশেক করার জন্যে 2টো হাত বাড়ায়। এরা যা করে তাকে পাশ্চাত্যের হ্যান্ডশেক বলা যাবে না। প্রক্রিয়াটির নাম খুব সম্ভব মোসাহাবা, যার দ্বিতীয় অংশে আছে কোলাকুলি। এই মুহূর্তে লোকটিকে জড়িয়ে ধরার কোনো রকম ইচ্ছা তার হচ্ছে না। তিনি এমন ভাব করলেন যেন বাড়িয়ে দেয়া হাত দেখতে পাননি। মোফাজ্জল করিম সাহেব তাতে খানিকটা অস্বস্তি ঠিকই বোধ করবেন, তবে মফস্বলের লোকরা এইসব অস্বস্তি দ্রুত কাটিয়ে উঠতে পারে। করিম সাহেব, আপনি ভালো আছেন তো? জি স্যার, ভালো, খুব ভালো। আপনার কোনো তকলিফ হয় নাই তো? আমি একবার ভেবেছিলাম ময়মনসিংহ থেকে আপনাকে নিয়ে আসব। ঘরে লোকজন নাই। আমার স্ত্রী গত হয়েছেন 2 বছর আগে ভাদ্র মাসে। সংসার দেখার কেউ নাই। স্যার, আপনার মালপত্র সব এইখানে? জি, তবে একটা পানির বোতল সিটের নিচে রয়ে গেছে। হ্যাঁ, কি সর্বনাশ! মোফাজ্জল করিম দ্রুত স্টেশনের দিকে রওনা হলেন। তার ভঙ্গি দেখে মনে হল পানির বোতল না, 1 বাক্স হিরে জহরত সিটের নিচে রয়ে গেছে। শওকত সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। পরিষ্কার বোঝা যাচ্ছে এই লোকটা যন্ত্রণা দেবে, প্রচুর কথা বলবে, কারণে অকারণে এসে সময় নষ্ট করবে। তিনি 20 দিন নিরিবিলিতে থেকে যে কাজটা করতে যাচ্ছেন তা করতে দেবেন না। পানির বোতল ট্রেনে রয়ে গেছে শুনে লোকটি স্টেশনের দিকে ছুটে গিয়ে প্রমাণ করল সে বেআক্কেল ধরনের এবং অতিরিক্ত উৎসাহী।
দুটো জিনিসই খুব বিপজ্জনক। মোফাজ্জল করিমকে আসতে দেখা যাচ্ছে। শওকত সাহেব আগে লক্ষ্য করেননি, এখন লক্ষ্য করলেন। লোকটির বগলে ছাতা, ডান বগলে ছাতা। সেই হিসেবে ডান হাতটা অকেজো থাকার কথা। দেখা যাচ্ছে লোকটার ডান হাত খুবই সক্রিয়, ছাতাটা যেন শরীরেরই অঙ্গ। স্যার, ব্যবস্থা করে আসলাম। কি ব্যবস্থা করে আসলেন? স্টেশন মাস্টারকে বলেছি, সে টেলিগ্রাফ পাঠিয়ে দিয়েছে 12হাট্টা। 12হাট্টা স্টেশনে আমার ছাত্র আছে, সে বোতল পাঠিয়ে দেবে। এত ঝামেলার কোনো দরকার ছিল না। ঝামেলা কিসের স্যার? কোনো ঝামেলা না। আপনি আমাকে স্যার স্যার করছেন কেন? মোফাজ্জল করিম বিস্মিত গলায় বললেন। স্যার বলবো না? আপনি কি বলেন? এত বড় একজন মানুষ আপনি, এত বড় লেখক, অজপাড়া গায়ে এসেছেন, আমাদের পরম সৌভাগ্য। আমি একবার ভেবেছিলাম স্কুল ছুটি দিয়ে সব ছাত্রদের নিয়ে আসি। শওকত সাহেব আঁতকে উঠলেন। কি ভয়াবহ কথা! এই বিপজ্জনক মানুষটি কি তার কেয়ারটেকার হিসেবে থাকবে? মনে হচ্ছে প্রথম দিনে জীবন অতিষ্ঠ করে তুলবে। স্যার, স্টেশন মাস্টার সাহেব 1 কাপ চা খাওয়ার দাওয়াত দিয়েছেন, চলেন যাই। চা এখন খেতে ইচ্ছা করছে না। একটা চুমুক দিবেন, না হলে মনে কষ্ট পাবে। এরা বিশিষ্ট লোক তো কখনো দেখে নাই, আপনার নামও শোনে নাই, বই পড়া তো দূরের কথা। দোষ নাই কিছু, অজপাড়া গা জায়গা। স্যার আসেন, জিনিসপত্র নিয়ে চিন্তা করবেন না, লোক লাগিয়ে দিয়েছি, এরা নৌকায় নিয়ে তুলে ফেলবে। নৌকায় যেতে হয় নাকি? জি, বেশি সময় লাগে না, 1.5 থেকে 2 ঘন্টা। বাতাস আছে, পাল তুলে দিব, শা শা করে চলে যাবে। স্যার চলেন, চাটা খেয়ে আসি। শওকত সাহেব বিরক্ত মুখে রওনা হলেন। মোটাসোটা থলথলে ধরনের স্টেশন মাস্টার সাহেব বিনয়ে প্রায় গলে পড়ে যাচ্ছেন। তার চোখ দেব দর্শনজনিত আনন্দের আভা। তিনি তার চেয়ার শওকত সাহেবের জন্যে ছেড়ে দিয়ে নিজে একটা টুলে বসেছেন। অন্য একটা টুলে চায়ের কাপ, একটা পিরিচে 2টো নিমকি, অন্য আরেকটা পিরিচে বানানো পান, পানের পাশে একটা সিগারেট এবং ম্যাচ। আয়োজনের অভাব নেই। কিছু না বললে খারাপ দেখা যায় বলেই শওকত সাহেব বললেন, কি ভালো? জি স্যার, ভালো। একটু দোয়া রাখবেন। জঙ্গলের মধ্যে পড়ে আসি আজ 9 বছর। বদলির জন্যে চেষ্টা কম করি নাই, অনেক ধরাধরি করেছি, লাভ হয় নাই। মফস্বল থেকে সিটি গেলে এরা স্যার ফেলে দেয়, খাম খুলে পড়েও না। প্রসঙ্গ ঘোরাবার জন্য শওকত সাহেব বললেন, স্টেশন ঘরের সঙ্গে লাগোয়া বিরাট একটা গাছ দেখলাম। কি গাছ এটা? এটা স্যার শিরীষ গাছ। গত বৈশাখ মাসে ওই গাছের ডাল ভেঙে স্টেশন ঘরের উপরে পড়ল, ঘর জখম হয়ে গেল। বৃষ্টি বাদলা হলে ঘরে পানি ঢুকে। রিপেয়ার করার জন্য এই পর্যন্ত 2টা চিঠি লিখেছি, কোনো লাভ নাই। ওদের স্যার মফস্বলের জন্য আলাদা ফাইল আছে, চিঠি গেলেই ওই ফাইলে রেখে দেয়, খুলেও পড়ে না। স্যার, সিগারেটটা ধরান, আপনার জন্য আনিয়েছি। শওকত সাহেব সিগারেট ধরালেন। স্টেশন মাস্টার বললেন, গোল্ড টিপ ছাড়া ভালো কিছু পাওয়া যায় না। বেনসন আনতে পাঠিয়েছিলাম, পায় নাই। মাঝে মধ্যে পাওয়া যায়, দামি সিগারেট খাওয়ার লোক কোথায়, সবাই হত দরিদ্র। শওকত সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবলেন, এই অঞ্চলের সবাই বেশি কথা বলে, যার সঙ্গে দেখা হচ্ছে সেই কথা বলছে, অনবরত কথা বলছে। ভাগ্যিস মোফাজ্জল করিম সাহেব নেই, তিনি নৌকার খোঁজ খবরে গেছেন। তিনি থাকলে দুজনের মধ্যে কথা বলার কম্পিটিশন শুরু হয়ে যেত। মোফাজ্জল করিম সাহেব সম্ভবত জিততেন, মাস্টারদের সঙ্গে কথা বলায় কেউ পারে না। স্যার, কতদিন থাকবেন এখানে? ঠিক করিনি, 15-20 দিন থাকব। শুনলাম নির্জনে একটা লেখা শেষ করার জন্য এসেছেন। শওকত সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন।
নির্জনতার যে নমুনা শুরু হয়েছে খুব বেশি ভরসা করতে পারছেন না। স্যার, পান খেলেন না? পান আমি খাই না, থ্যাংক ইউ। আমি বাইরে একটু দাঁড়াই। বাইরে দাঁড়াই কি দেখবেন স্যার? কিছুই দেখার নাই। শীতকালে তাও একটু হাঁটাহাঁটি করা যায়, বর্ষাকালে অসম্ভব। কাঁচা রাস্তা, হাঁটু পর্যন্ত কাদা, দিন রাত বৃষ্টি, খাওয়া খাদ্য কিছু নাই। ইলিশ মাছ এক জিনিস 2 বছরে চোখে দেখি নাই। তরকারির মধ্যে আছে ডাঁটা, পুঁই শাক আর জিঙ্গা। এই 3 জিনিস কত খাওয়া যায় বলেন? পটল এক জিনিস কেউ চোখেও দেখে নাই, অথচ শহর বন্দরে এই জিনিস খাওয়ার লোক নাই। শওকত সাহেব স্টেশন ঘর থেকে বের হয়ে এলেন, আর তখনই ঝেঁপে বৃষ্টি এলো। শিরীষ গাছের ঘন পাতায় বৃষ্টি আটকে যাচ্ছে। কতক্ষণ এরকম থাকবে কে জানে। শওকত সাহেব মুগ্ধ হয়ে গাছ, বৃষ্টি এবং দূরের মাঠ দেখতে লাগলেন। সামনের অনেকখানি ফাঁকা, দৃষ্টি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দেয়া যায়। শহরের সঙ্গে গ্রামের এই বোধ হয় তফাৎ। শহরে দৃষ্টি আটকে যায়, গ্রামে আটকায় না। ছাতা মাথায় মোফাজ্জল করিমকে হনহন করে আসতে দেখা যাচ্ছে। পায়ের জুতাজোড়া খুলে তিনি হাতে নিয়ে নিয়েছেন, প্যান্ট ভাঁজ করে হাঁটু পর্যন্ত তুলে দিয়েছেন। শওকত সাহেব আঁতকে উঠলেন। তাকেও কি এইভাবে যেতে হবে? বৃষ্টির জোর খুব বেড়েছে। শিরীষ গাছের একটি মাত্র ডালে 6-7টা কাক বসে বসে ভিজছে, অন্য ডালগুলি ফাঁকা। কাকরা কি একটি বিশেষ ডাল বৃষ্টির সময় আশ্রয় হিসেবে ব্যবহার করে? এই ডালটার নিশ্চয়ই কোনো সুবিধা আছে। স্টেশন মাস্টার সাহেব ছাতা হাতে বের হয়েছেন। তিনি নিজেই ছাতা মেলে শওকত সাহেবের মাথার উপর ধরলেন। বিরক্ত মুখে বললেন, এই যে বৃষ্টি শুরু হয়েছে, খুব কম করে হলেও 7 দিন থাকবে। শওকত সাহেব বললেন, একটা মজার জিনিস দেখুন তো, এতগুলো ডাল থাকতে কাকরা সবাই একটা ডালে বসে আছে কেন? পশু পাখির কি স্যার কোনো বুদ্ধি শুদ্ধি আছে? একজন একটা ডালে বসছে, গোষ্ঠী শুদ্ধা সেই ডালে গিয়া বসছে। স্যার, ভিতরে চলেন, বৃষ্টিতে ভিজতেছেন। আপনি ছাতাটা আমার হাতে দিয়ে চলে যান, বৃষ্টি দেখতে আমার ভালোই লাগছে। একদিন 2 দিন লাগবে স্যার, তারপর দেখবেন যন্ত্রণা। গ্রাম দেশে সবচেয়ে খারাপ সময় হইল বর্ষাকাল। মোফাজ্জল করিম সাহেব একটা চায়ের দোকানে দাঁড়িয়ে কি যেন কিনলেন, তারপর আবার যেদিক থেকে এসেছিলেন সেদিকে রওনা হলেন। শিরীষ গাছের ওই ডালটায় আরও কিছু কাক এসে বসেছে, অন্য ডালগুলি এখনো ফাঁকা। যখন ঝড় বৃষ্টি থাকে না তখন এরা কি করে? অন্য ডালগুলিতে বসে নাকি কখনো বসে না? প্রচণ্ড শব্দে কাছে কোথাও বজ্রপাত হলো, ধক করে বুকে ধাক্কা লাগলো। এত বড় শব্দ, অথচ কাকদের মধ্যে কোনো রকম চাঞ্চল্য লক্ষ্য করা গেল না। সম্ভবত তারা শব্দটা কি, কখন হবে, কোথায় হবে জানে বলেই চুপচাপ আছে। আরও 2টা কাক এসে সেই ডালটাতেই বসল। আশ্চর্য তো। নৌকা বেশ বড়, ভেতরে তোষকের বিছানায় রঙিন চাদর, 2টা বালিশ, একটা কোল বালিশ। মোফাজ্জল করিম বললেন, বিছানা বালিশ সব বাড়ি থেকে নিয়ে এসেছি, আরাম করতে করতে যাবেন। শওকত সাহেব বললেন, কোল বালিশ এনেছেন কেন? ঘরে ছিল, নিয়ে এসেছি। তিনি যে শুধু কোল বালিশ এনেছেন তা না, টিফিন ক্যারিয়ারে করে খাবার দাবার নিয়ে এসেছেন। নৌকার চুলায় সেই সব খাবার গরম করা হচ্ছে। দুপুরের খাওয়া শেষ করে নৌকা ছাড়া হবে।
বৃষ্টির তেজ অনেক কমেছে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তবে বাতাস আছে। করিম সাহেব বললেন, এই বছর মারাত্মক বন্যা হবে, কি বলেন স্যার? শওকত সাহেব জবাব দিলেন না। কথা বললেই কথার পিঠে কথা বলতে হবে। ইচ্ছা করছে না। এক ধরনের ক্লান্তিও বোধ করছেন। বিছানায় শুয়ে পড়লে হয়। কোলবালিশ দেখার পর থেকে কোলবালিশ জড়িয়ে শুয়ে পড়তে ইচ্ছে করছে। স্যার, তরকারিতে কেমন জাল খান তা তো জানি না। আমি বলেছি জাল কম দিতে। খুব বেশি কম হলে কাঁচামরিচ আছে। আমার নিজের গাছের কাঁচামরিচ অসম্ভব ঝাল, সাবধানে কামড় দিবেন। শওকত সাহেব কিছুই বললেন না। এক জায়গায় বসে একদিকেই তাকিয়ে আছেন। চোখের সামনে দৃশ্য এখন খানিকটা একঘেয়ে হয়ে গেছে। নৌকার চুলা থেকে ভেজা কাঠের কারণে প্রচুর ধোঁয়া আসছে, চোখ জ্বালা করছে। ধোঁয়া অন্যদিকে সরানোর জন্যে করিম সাহেব তালপাতার একটা পাখা দিয়ে ক্রমাগত হাওয়া করে যাচ্ছেন। এতে কোনো লাভ হচ্ছে না, বরং ধোঁয়া আরও বেশি হচ্ছে। করিম সাহেব, জি স্যার, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, যদি কিছু মনে না করেন। অবশ্যই বলবেন স্যার, অবশ্যই। আমি মানুষজনের সঙ্গে কথাবার্তা বলতে তেমন আগ্রহ বোধ করি না, ভালো লাগে না, চুপচাপ থাকতে পছন্দ করি। সেটা আপনাকে বলতে হবে না, আপনাকে দেখেই বুঝেছি। স্টেশন মাস্টার সাহেবকে এই কথাই বলছিলাম। করিম সাহেব, আমি আমার কথাটা শেষ করতে পারিনি। আপনাদের ওখানে আমি যাচ্ছি খুব নিরিবিলিতে কিছু কাজ করতে। শহরের পরিবেশে মন হাঁপিয়ে গেছে। নতুন পরিবেশের কোনো ছাপ লেখায় পড়ে কি না সেটা দেখতে চাচ্ছি। কাজেই আমি যা চাই তা হচ্ছে নিরিবিলি। স্যার, আপনাকে কেউ বিরক্ত করবে না। গ্রামের লোকজন যদি আসেও সন্ধ্যার পর আসবে। এরা আপনার কাছ থেকে দু একটা মূল্যবান কথা শুনতে চায়। আমি কোনো মূল্যবান কথা জানি না। এটা তো স্যার আপনি বিনয় করে বলছেন। না, বিনয় করে বলছি না। বিনয় ব্যাপারটা আমার মধ্যে নেই। খাবার সময়ও খুব যন্ত্রণা হলো। করিম সাহেব প্লেটে ভাত তুলে দিচ্ছেন, তরকারি তুলে দিচ্ছেন। শওকত সাহেব বিরক্ত হয়ে বললেন, প্লিজ কিছু তুলে দেবেন না, যা দরকার আমি নিজে নেব। কেউ খাবার তুলে দিলে আমার খুব অস্বস্তি লাগে। আপনি তো স্যার কিছুই নিচ্ছেন না, মুরগির বুকের গোস্ত একটু দিয়ে দিই। তিনি শুধু যে মুরগির বুকের গোস্ত দিলেন তাই না, এক টুকরো লেবু নিজেই শওকত সাহেবের প্লেটে চিপে দিলেন। কাগজি লেবুটা স্বাস্থ্যের জন্য ভালো, আমার গাছের কাগজি স্যার। ভালো। 6টা কাগজি লেবুর গাছ আছে, এর মধ্যে 2টা গাছ বাজা, ফুল ফোটে ফল হয় না। গাছগুলো কাটাই ফেলবো ভেবেছিলাম, আমার মেয়ে দেয় না। ও কি বলে জানেন স্যার? ও বলে বাজা গাছ বলেই কেটে ফেলবে, কত বাজা মেয়ে মানুষ আছে, আমরা কি তাদের কেটে ফেলি? আমি ভেবেছিলাম কথা খুবই সত্য। আমার নিজের এক ফুপু ছিলেন বাজা, কলমা কান্দায় বিয়ে হয়েছিল। খুব বড় ফ্যামিলি, তারা অনেক চেষ্টা চরিত করেছে, ডাক্তার কবিরাজ কিছুই বাদ দেয় নাই। তারপর নিয়ে গেল আজমির শরীফ, সেখান থেকে লাল সুতা বেঁধে নিয়ে আসলো। খোদার কি কুদরত, আজমির শরীফ থেকে ফেরার পর একটা সন্তান হলো। আমি চিন্তা করে দেখলাম আমার লেবু গাছের বেলাও তো এটা হতে পারে। শওকত সাহেব হাত ধুতে ধুতে বললেন, নিশ্চয়ই হতে পারে। আপনি একটা টবে গাছ দুটাকে আজমির শরীফে নিয়ে যান, লাল সুতা বেঁধে আনুন। করিম সাহেব কিছু বললেন না, তাকিয়ে রইলেন। সম্ভবত রসিকতাটা তিনি ধরতে পারেননি। করিম সাহেব, জি স্যার। আপনাদের ওখানে পোস্ট অফিস আছে তো? জি আছে, আমাদের গ্রামে নাই, শিবপুরে আছে। আমরা পোস্ট অফিসের জন্যে কয়েকবার দরখাস্ত দিয়েছি। পোস্টমাস্টার জেনারেলের এক শালার বিবাহ হয়েছে আমাদের গ্রামে, মুন্সি বাড়িতে। উনার মারফতে গত বৎসর একটা দরখাস্ত দিয়েছি, উনি আশা দিয়েছেন হয়ে যাবে। শিবপুর
আপনাদের গ্রাম থেকে কত দূর? বেশি না, 7 থেকে 4.5 মাইল। আমি আমার স্ত্রীর কাছে একটা চিঠি পাঠাতে চাই, পৌঁছানোর সংবাদ। কোনো চিন্তা নাই স্যার, চিঠি এবং টেলিগ্রাম দুটারই ব্যবস্থা করে দেব। শওকত সাহেব সুটকেস খুলে চিঠি লেখার কাগজ বের করলেন। বৃষ্টি আবার জোরে সরে এসেছে। 1 হাত দূরের জিনিস দেখা যায় না, এমন বৃষ্টি। এর মধ্যেই নৌকা ছাড়া হয়েছে। নৌকার মোট 3 জন মাঝি। একজন হাল ধরে বসে আছে, 2 জন দাঁড় টানছে। বৃষ্টির পানিতে ভেজার জন্যে তাদের মধ্যে কোনো বিকার নেই। যে 2 জন দাঁড় টানছে তাদের দেখে মনে হচ্ছে দাঁড় টানার কাজে খুব আরাম পাচ্ছে। করিম সাহেব ছাতা মাথায় দিয়ে বাইরে বসে আছেন। শওকত সাহেবের অসুবিধা হবে এই কারণে তিনি ছোঁয়ের ভেতর যেতে রাজি হননি। শওকত সাহেব সুটকেসের উপর কাগজ রেখে পেন্সিলে দ্রুত লিখে যাচ্ছেন। তার লেখা কাঁচা, তবে গোটা গোটা, দেখতে ভালো লাগে। কল্যাণিয়া, হাতের লেখা কি চিনতে পারছ? নৌকায় বসে লেখা, কাজেই অক্ষরগুলি এমন চ্যাপ্টা দেখাচ্ছে। ঠাকুরকোনা স্টেশনে ঠিকমতোই পৌঁছেছি। মোফাজ্জল করিম সাহেব উপস্থিত ছিলেন। নাম শুনে মনে হয়েছিল ভদ্রলোকের দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে এবং মাপে লম্বা ন্যাপথলিনের গন্ধমাখা কোট থাকবে গায়ে। কোটের অংশ শুধু মিলেছে। ভদ্রলোক সারাক্ষণ কথা বলেন। অনায়াসে তাকে কথা সাগর উপাধি দেওয়া যায়। কথা বলা লোকজন কাজকর্মে কাঁচা হয়, ভদ্রলোক তা না। তাকে সর্বকর্মে অতি উৎসাহী মনে হলো। তার অতিরিক্ত রকমের উৎসাহে ঘাবড়ে যাচ্ছি। ভাত খাওয়ার সময় ভদ্রলোক নিজে লেবু চিপে আমার পাতে ছড়িয়ে দিচ্ছিলেন। অবস্থাটা ভাবো। আসার সময় তোমার মুখ কালো বলে মনে হলো। তাড়াহুড়ায় জিজ্ঞেস করা হয়নি। তাছাড়া ভাবলাম বিদায় মুহূর্তে কোনো কারণে আমার ওপর রাগ করে থাকলেও তা প্রকাশ করবে না। ইদানিং কথা চেপে রাখার এক ধরনের প্রবণতা তোমার মধ্যে লক্ষ্য করছি। একবার অবশ্যই আমাকে বলেছিলে তোমাকে কিছু বলা আর গাছকে কিছু বলা প্রায় একরকম। গাছকে কিছু বললে গাছ শুনতে না পেলেও গাছের ডালে বসে থাকা পাখিরা শুনতে পায়। তোমাকে বললে কেউ শুনতে পায় না। এই কথাগুলো তুমি ঠাট্টা করে বলেছ না মনের বিশ্বাস থেকে বলেছ আমি জানি না। মন থেকে বললেও আমার প্রতিবাদ করার কিছু নেই। আমি নিজেও বুঝতে পারছি আজকাল তোমার কথা মন দিয়ে শুনছি না। আমাকে বলার মতো কথাও কি তোমার খুব বেশি আছে? সংসার, ছেলেমেয়ে নিয়ে তুমি ব্যস্ত হয়ে পড়েছ। রাত 10টা পর্যন্ত বাচ্চাদের পড়িয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তুমি যখন ক্লান্ত পরিশ্রান্ত তখন আমি বসছি লেখা নিয়ে। সময় কোথায়? খুব সূক্ষ্ম হলেও সংসার নামক সমুদ্রে 2টি দ্বীপ তৈরি হয়েছে। একটিতে আমি, অন্যটিতে ছেলে মেয়ে নিয়ে তুমি, তাই নয় কি? স্বেচ্ছা নির্বাসনে কিছুদিন কাটাতে এসেছি। পরিকল্পনা মতো লেখালেখি করব। তার ফাঁকে অবসরের সময়টা আমাদের জীবন নিয়ে চিন্তাভাবনাও করব। জীবনের একঘেয়েমিতে আমি খানিকটা ক্লান্ত। নতুন পরিবেশ সেই ক্লান্তি দূর করবে না আরও বাড়িয়ে দেবে কে জানে। ভালো লাগবে বলে মনে হচ্ছে না। সারা জীবন শহরে থেকেছি। শহরের সুবিধা ও অসুবিধায় এত অভ্যস্ত হয়ে পড়েছি যে নতুন পরিবেশে খাপ খাওয়ানো কষ্টকর হবে বলে মনে হয়। কষ্ট করার একটা বয়স আছে, সেই বয়স পার হয়ে এসেছি। তাছাড়া এখনই হোমসিক বোধ করছি। আসার সময় ছাতির জ্বর দেখে এসেছিলাম। ভেবেছিলাম ঘর থেকে বেরোবার আগে তার কপালে চুমু খেয়ে আসব। ড্রাইভার নিচে এত ঘন ঘন হর্ন বাজাতে লাগলো যে সব ভুলে নিচে নেমে এলাম। বেচারির জ্বর তপ্ত কপালে চুমু খাওয়া হলো না। আমার হয়ে ওকে আদর করে দিও। আমার থাকার জায়গা কি করা হয়েছে এখনো জানি না। মোফাজ্জল করিম সাহেবকেও কিছু জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করলেই
তিনি লং প্লেইং রেকর্ড চালু করবেন। তা শুনতে ইচ্ছা করছে না। আস্তানায় পৌঁছেই আস্তানা সম্পর্কে তোমাকে জানাবো। জায়গাটা পছন্দ হলে তোমাকে লিখব। সবাইকে নিয়ে চলে আসব। তবে জায়গা পছন্দ হবে বলে মনে হচ্ছে না। অনেক দিন পর তোমাকে দীর্ঘ চিঠি লিখলাম। ভালো থাকো এবং সুখে থাকো। থাকার জায়গা আহামরি ধরনের হবে এ জাতীয় ধারণা শওকত সাহেবের ছিল না। অজপাড়া গাঁয়ে রাজপ্রাসাদ থাকার কোনোই কারণ নেই। তবে বজলুর রহমান, যিনি এই জায়গার খোঁজ তাকে দিয়েছেন, তিনি বার তিনেক উচ্ছ্বসিত গলায় বলেছেন, আপনি মুগ্ধ হয়ে যাবেন। এত সুন্দর বাড়ি যে কল্পনাও করতে পারবেন না। শওকত সাহেব হাসতে হাসতে বললেন, তাজমহল ধরনের বাড়ি? তাজমহল তো বাড়ি না, তাজমহল হলো কবরখানা, মমতাজ মহলের কবর। আপনাকে যে বাড়িতে পাঠাচ্ছি সেটা গৌরীপুর মহারাজার বর্ষা মন্দির। বর্ষা মন্দির মানে? শীতের সময় কাটানোর জন্য মহারাজার একটা বাড়ি ছিল, সেটার নাম শীত মন্দির। তেমনি বর্ষাকাল কাটানোর জন্য একটা বাড়ি, তার নাম বর্ষা মন্দির। দোতলা বাড়ি, বৃষ্টির শব্দ যাতে শোনা যায় সেজন্যে বাড়ির ছাদ টিনের। বৃষ্টি দেখার জন্যে বিরাট টানা বারান্দা, উত্তরেও বারান্দা, দক্ষিণেও বারান্দা। উত্তরের বারান্দায় দাঁড়ালে গাঢ় পাহাড় দেখা যায়, দক্ষিণের বারান্দায় দাঁড়ালে দেখবেন সোহাগী নদী। কি নদী? সোহাগী নদী। বর্ষাকালে যাবেন, নদী থাকবে কানায় কানায় ভরা। বৃষ্টির ফোঁটা নদীতে পড়লে কি যে সুন্দর দেখা যায়, তা ওই বাড়ির বারান্দায় না দাঁড়ালে বুঝবেন না। বাড়িটার চারদিকে কদমের গাছ। বর্ষাকালে কদম ফুলে গাছ ছেয়ে যায়, সে এক দেখার মতো দৃশ্য। বাংলাদেশের কোথাও একসঙ্গে এতগুলি কদমের গাছ দেখবেন না। শওকত সাহেব খুব একটা উৎসাহ বোধ করলেন না। বজলুর রহমান সাহেবের কোনো কথার উৎসাহী হয়ে ওঠা ঠিক না। ভদ্রলোক মাথা খারাপ ধরনের, নিজেকে মহাকবি হিসেবে পরিচয় দেন। শোনা যায় 17 বছর বয়সে বঙ্গবন্দনা নামে মহাকাব্য লেখা শুরু করেছিলেন। শেষ করেছেন 40 বছর বয়সে। এখন কারেকশন চলছে। 10 বছর হয়ে গেল, কারেকশন শেষ হয়নি। মহাকবি বজলুর রহমান অদ্ভুত, অসাধারণ, পাগল হয়ে যাবার মতো, বিশেষণ ছাড়া কথা বলতে পারেন না। একবার গুলশানের এক বাড়িতে বাগান বিলাস গাছ দেখে খুব উত্তেজিত হয়ে ফিরলেন। চোখ বড় বড় করে বললেন, এই জিনিস না দেখলে জীবন বৃথা। ইন্দ্রপুরীর বাগান বিলাসও এর সামনে দাঁড়াতে পারবে না। লাল রঙের যে কটা শেড আছে তার প্রতিটি ওই গাছের পাতায় আছে। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, তাকিয়ে থাকলে বুকে ব্যথা করে। অ্যাবসলিউট বিউটি সহ্য করা মানুষের পক্ষে খুবই কঠিন। বুঝলেন ভাই সাহেব, গাছটার সামনে দাঁড়িয়ে মনে হলো পাগল হয়ে যাব। পাগল তো আছিনি, নতুন করে কি আর হবেন? ঠাট্টা না ভাই, সত্যি বলছি। একদিন আমার সঙ্গে চলুন, আপনার দেখা উচিত। শওকত সাহেব মহাকবিকে সঙ্গে নিয়ে একদিন গেলেন। বাড়ির সামনে দাঁড়িয়ে বললেন, আপনি কি নিশ্চিত সেই বিখ্যাত ইন্দ্রপুরের গাছ? মহাকবি মাথা চুলকে বললেন, জি, এইটাই সেই বাগান বিলাস। তবে আজ অবশ্যই সেদিনের মতো লাগছে না। ব্যাপারটা কি বুঝতে পারছি না। সামথিং ইজ ডেফিনেটলি রং। শওকত সাহেব ধরেই নিয়েছেন বর্ষা মন্দির বাগান বিলাসের মতোই হবে। বাড়ির সামনে দাঁড়িয়ে তিনিও মহাকবির মতো বলতে বাধ্য হবে, সামথিং ইজ ডেফিনেটলি রং। তবে সোহাগী নামের নদী তাকে খানিকটা আকর্ষণ করল। শুধু নামটির কারণে এই নদী একবার দেখে আসা যায়। মহাকবি বললেন, আপনি গরিবের কথাটা রাখুন, কয়েকটা দিন ওই বাড়িতে থেকে আসো, স্বর্গবাসের অভিজ্ঞতা হবে। আপনার লেখা
অন্য একটা ডাইমেনশন পেয়ে যাবে। বাড়ি সম্পর্কে যা বলেছি তার 16 আনা যদি না পান, নিজের হাতে আমার কান দুটা কেটে নেড়ি কুত্তা দিয়ে খাইয়ে দেব। আমি কিছুই বলবো না। যদি যাই, খাওয়া দাওয়া কোথায় করব? বাবুর্চি সঙ্গে নিয়ে যেতে হবে? কিছুই নিয়ে যেতে হবে না। ময়নাতলা স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সাহেবকে আমি একটা চিঠি দিয়ে দেব। খুবই মাইডিয়ার লোক, যা করার সেই করবে, এবং যে কদিন থাকবেন আপনাকে মাথায় করে রাখবে। তিনি ময়নাতলায় মহাকবির ব্যবস্থা মতোই এসেছেন। মহাকবি তাকে ট্রেনে তুলে দিতেও এসেছিলেন। ময়নাতলা জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলতে গিয়ে আরেকবার উচ্ছ্বসিত হলেন। তবে ট্রেন ছাড়বার আগে মুহূর্তে লজ্জিত গলায় বললেন, ভাই, আপনাকে একটা রং ইনফরমেশন দিয়েছি। নদীটার নাম সোহাগী না। আসলে নদীটার কোনো নাম নেই, সবাই বলে ছোট গাং। সোহাগী নামটা আমার দেয়া। শওকত সাহেব হেসে ফেলে বললেন, কদমের বনে নিশ্চয়ই নেই, আপনার কল্পনা। মহাকবি উত্তেজিত গলায় বললেন, আছে, অবশ্যই আছে। নদীর নাম ছাড়া বাকি সব যেমন বলেছি তেমন। যদি এক বিন্দু মিথ্যা হয়, আমার কান দুটো কেটে কুত্তা দিয়ে খাইয়ে দেবেন। আমি বাকি জীবন ভ্যান গগের মতো কান মাফলার বেঁধে ঘুরে বেড়াবো। অনেস্ট। বাড়ির সামনে শওকত সাহেব বিমর্ষ মুখে দাঁড়িয়ে আছেন। পাগল হয়ে যাবার মতো কিছুই দেখছেন না। অতি পুরাতন জরাজীর্ণ দোতলা ভবন। ছাদ ধসে গেছে কিংবা ভেঙে পড়েছে বলে পরবর্তী সময় টিন দেয়া হয়েছে। টানা বারান্দা ঠিকই আছে, তবে রেলিং জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। বারান্দায় হাঁটাহাঁটি করা বিপজ্জনক হতে পারে। বর্ষাকাল, বৃষ্টির পানিতে বারান্দা পিচ্ছিল হয়ে আছে। শওকত সাহেব বললেন, এটাই কি বর্ষা মন্দির? করিম সাহেব অবাক হয়ে বললেন, আপনার কথা কিছু বুঝলাম না স্যার। বর্ষা মন্দির বলছেন কেন? বাড়িটা কি গৌরীপুরের মহারাজা? জি না, আমার দাদা যান সেই আমলে লাখপতি হয়ে বাড়ি বানিয়েছিলেন, তারপর অপঘাতে মারা গেলেন। অবস্থা পড়ে গেল। এই বাড়িটা ছাড়া এখন আমাদের আর কিছুই নাই। বাড়িটাও হয়েছে বাঁশের অযোগ্য। আমি নিচের 3টা ঘরে থাকি, উপরেরটা তালাবদ্ধ থাকে। আপনার জন্যে উপরের একটা ঘর ঠিকঠাক করে রেখেছি। বাড়ির চারদিকে কি একসময় কদম গাছ ছিল? জি না, একটা কদম গাছ বাড়ির সামনে ছিল। 3 বছর আগে গাছের উপর বজ্রপাত হলো। চলুন স্যার, আপনার ঘরটা দেখিয়ে দিই। চলুন। সিঁড়িতে সাবধানে পা ফেলবেন, মাঝে মধ্যে ভাঙা আছে। বাথরুম আছে তো? জি আছে, বাথরুম আছে, আপনার ঘরের সাথেই আছে। খাবার পানি কোত্থেকে আনেন? নদীর পানি? জি না, টিউবওয়েল আছে। বজরুর রহমান সাহেব সিটিতে জানিয়েছেন আপনাকে পানি ফুটিয়ে দিতে। পানি ফুটিয়ে বোতলে ভরে রেখেছি। ভালো করেছেন। স্যার, আপনি কি গোসল করবেন? গোসলের পানি গরম করে দেব? পানি গরম করতে হবে না, ঠান্ডা পানিতেই গোসল করব। খাওয়া দাওয়ার ব্যবস্থা স্যার আমার এখানে করেছি। দরিদ্র অবস্থায় যা পারি, সামান্য আয়োজন। মুফাজ্জল করিম সাহেব, কিছু মনে করবেন না। আপনাকে একটা কথা বলি। আপনি একজন বাবুর্চির ব্যবস্থা করুন, যে আমার জন্য রান্না করবে। আমি টাকা দিয়ে দেব। তা কি করে হয়? তাই হতে হবে। আমি তো বজরুর রহমান সাহেবকে বলেছিলাম আপনাকে এইভাবে চিঠি দিতে। চিঠি দেননি? জি না, এই সব কিছু তো লিখেন নাই। উনি আমাকে বলেছেন বাবুর্চির ব্যবস্থা হয়েছে। আমি তাই মনে করে এসেছি, নয়তো আসতাম না। আপনি একজন অতি বিশিষ্ট ব্যক্তি, আপনার সামান্য সেবা করার সুযোগ পাওয়া তো স্যার ভাগ্যের কথা। ভাই, আপনাকে যা করতে বলছি করুন। রাতে মোফাজ্জল করিম সাহেব শওকত সাহেবকে খাবার জন্য ডাকতে এলেন। নিচু গলায় বললেন, বাবুর্চির ব্যবস্থা স্যার কাল পরশুর মধ্যে করে ফেলব।
অজ পাড়া গা জায়গা বাবুর্চি তো পাওয়া যাবে না, একটা মেয়েটে জোগাড় করতে হবে। আজ গরিব খানায় সামান্য আয়োজন করেছি। শকত সাহেব বললেন, আপনি একটা কাজ করুন, খাবারটা এখানে পাঠিয়ে দিন। কিছু বিশিষ্ট লোককে দাওয়াত করেছিলাম স্যার। হেডমাস্টার সাহেব, ময়নাতলা থানার ওসি সাহেবও এসেছেন। ময়নাতলা থানার ওসি সাহেব বিশিষ্ট ভদ্রলোক, সাহিত্য অনুরাগী। আমি এখন আর নিচে নামব না, আপনি কিছু মনে করবেন না। স্যার, ওনারা আগ্রহ নিয়ে এসেছিলেন, অন্য কোনো এক সময় তাদের সঙ্গে কথা বলবো। মোফাজ্জল করিম সাহেব খুবই অপ্রস্তুত মুখ করে নিচে নেমে গেলেন। প্রায় সঙ্গে সঙ্গেই উঠে এলেন। শকত সাহেব বললেন, কি ব্যাপার? স্যার, আপনার বোতলটা এসে পৌঁছেছে, এই যে স্যার বোতল। টেবিলের উপর রেখে দিন। আপনার খাবার কি স্যার নিয়ে আসবো? অতিথিরা চলে যাক, তারপর আনবেন। আমি বেশ রাত করে খাই, যদি সম্ভব হয় 1 কাপ চা পাঠাবেন। জি আচ্ছা, চিনি বেশি করে দিতে বলবেন, আমি চিনি বেশি খাই। জি আচ্ছা। মজার ব্যাপার হচ্ছে, প্রথম দর্শনে বাড়িটা যত খারাপ লেগেছিল, এখন তা লাগছে না, ভালো লাগছে। শুধু ভালো না, বেশ ভালো লাগছে। তিনি বসে আছেন বারান্দায়। বারান্দায় এই অংশে রেলিং আছে বলে বসে থাকতে কোনো রকম অস্বস্তি বোধ করছেন না। তার সামনে গোল টেবিল, টেবিলের উপর কুরুশ কাটার টেবিল ক্লথ, টেবিলের ঠিক মাঝখানে ফুলদানিতে চাঁপা ফুল, মিষ্টি গন্ধ আসছে সেখান থেকে। বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হওয়ায় অসংখ্য তারা ফুটেছে। ঢাকার আকাশে তিনি কোনোদিন এত তারা দেখেননি। আকাশের তারার চেয়েও তাকে মুগ্ধ করেছে জোনাকি পোকা। মনে হচ্ছে হাজার হাজার জোনাকি ঝাঁক বেঁধে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। দৃশ্যটা এত সুন্দর যে মহাকবি বজলুর রহমানের মতো চেঁচিয়ে বলতে ইচ্ছা করে, পাগল হয়ে যাব। চাঁদ উঠেছে। চাঁদের আলোয় দূরের নদী দেখা যাচ্ছে অস্পষ্টভাবে। চাঁদের আলো ঘোলাটে নয়, পরিষ্কার। এই আলোয় কেমন যেন জল জল ভাব আছে। সবচেয়ে যা তাঁকে বিস্মিত করল তা হচ্ছে নীরবতা। কোনো রকম শব্দ নেই। ঘরে একটা তক্ষক আছে, তক্ষকটা মাঝে মাঝে ডাকছে। শব্দ বলতে এই। তিনি ভেবেছিলেন, যেহেতু বর্ষাকাল, চারিদিকে অসংখ্য ব্যাঙ ডাকবে, তা ডাকছে না। এই অঞ্চলে কি ব্যাঙ নেই? মোফাজ্জল করিম সাহেব হাতে কেরোসিনের টেবিল ল্যাম্প নিয়ে উঠে এসেছেন। ল্যাম্পটা বেশ বড়, কাচের চিমনি ঝকঝকে পরিষ্কার, প্রচুর আলো আসছে। স্যার, ওসি সাহেব আপনার জন্য টেবিল ল্যাম্পটা পাঠিয়েছে। আপনি নিশ্চয়ই রাতে লেখালেখি করবেন, হারিকেনের আলো কম, টেবিল ল্যাম্প আপনার ঘরে দিয়ে আসি। জি, দিয়ে আসুন। আপনার চা একবার বানিয়েছিলাম, তিতা হয়ে গেছে, আবার বানাচ্ছে। ঠিক আছে, কোনো তাড়া নেই। আচ্ছা করিম সাহেব, আপনাদের এদিকে ব্যাঙ ডাকে না? ডাকে তো, ডাকবে না কেন? ব্যাঙের ডাকে ঘুমাতে পারি না, এই অবস্থা। আমি কিন্তু এখন পর্যন্ত শুনিনি। তাই নাকি? বলেন কি? শকত সাহেব হেসে বললেন, ব্যাঙ না ডাকার জন্যে আপনাকে খুব লজ্জিত বলে মনে হচ্ছে। মোফাজ্জল করিম কি বলবেন ভেবে পেলেন না। ব্যাঙ না ডাকায় তার আসলেই খারাপ লাগছে। শহর থেকে এসেছেন, লেখক মানুষ, ব্যাঙের ডাক, ঝিঁঝির ডাক এইসব শুনতে চান। স্যার, একটা হারিকেন কি বাইরে দিয়ে যাব? অন্ধকারে বসে আছেন। অসুবিধা নেই, অন্ধকার দেখতেই বসেছি। আলো নিয়ে এলে তো আর অন্ধকার দেখা যাবে না, তাই না? অবশ্যই স্যার, অবশ্যই। আলো থাকলে অন্ধকার কি করে দেখা যাবে? এতক্ষণ শুনছিলেন
হুমায়ুন আহমেদ রচিত গল্প নীল অপরাজিতার প্রথম পর্ব। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।